আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। হঠাৎ কেন ব্রহ্মোস ট্রম্বোস নিয়ে গিয়ে সেভেন সিস্টারে লাগানো হচ্ছে? ব্রহ্মোস, পিনাকা, আর কে ঘাই, ডেপুটি চিফ আর্মি স্টাফ অফ, ওনার নাম হচ্ছে আর কে ঘাই। স্ট্র্যাটেজিক, এই স্ট্র্যাটেজিক যে ডেপুটি চিফ অফ স্টাফ থাকে না, তিনি সমস্ত যুদ্ধটা পরিচালনা করেন। পুরো যুদ্ধটা ওখানেই ক্যাম্প করেন, ওখানে ক্যাম্প করে ওখানেই পরিচালনা করেন। এখন এই ডেপুটি চিফ অফ স্টাফ তিনি ওখানে গিয়ে পৌঁছালেন কেন? স্ট্র্যাটেজিক। 1999 সালের ঘটনা ভাবুন, তখন অন্য লোক ছিলেন, তিনিও কিন্তু কার্গিলে গিয়ে ওখানে গিয়ে আস্তানায় গেড়েছিলেন এবং পুরো যুদ্ধটা উনি পরিচালনা করেছিলেন। 71 সালে এই পোস্টটা ছিল না, ফলে 71 সালে যা করেছিলেন ফিল্ড মার্শাল মানেকশা একা করেছিলেন এবং জেনারেল অরোরা, ইস্টার্ন কমান্ডের জেনারেল অরোরা, তারা পরিচালনা করেছিলেন। এবারে সমস্ত ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গিয়েছে যাতে সমন্বয় গঠন করা যায়। এখন হঠাৎ এই অবস্থা হলো কেন, এটা জানতে হলে আপনাদের একটু পেছন দিকে যেতে হবে। পেছন দিকে বলতে, যখন খলিলুর রহমান যখন আমাদের এখানে আসেন, ওই কলম্বো কনক্লেভে যখন আসেন, সেই সময়তে একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল অজিত দোভালের সঙ্গে, এনএসএ। বৈঠকটা ছিল দ্বিপাক্ষিক, কিন্তু মধ্যিখানে আমি বলেছিলাম, একবার আপনাদের বলেছিলাম, সার্জিও গোর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সার্জিও গোর মারফত মার্কিন কংগ্রেস, আমি আগেও আপনাদের ব্যাখ্যা করেছি যে এখন ট্রাম্পের হাতে ক্ষমতা নেই, এখন ক্ষমতা চলে এসছে জেডি ভান্স, মার্কো রুবিও, মার্কিন কংগ্রেসের হাতে, এবং রিপাবলিকান ডেমোক্র্যাট তারা একসঙ্গে হয়ে কাজ করছে। কারণ ভারতবর্ষকে তাদের সঙ্গে রাখতে হবে। সার্জিও গোরকে দিয়ে একটা মেসেজ পাঠানো হয় খলিলুর রহমানকে, যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র যত আপনাদের সঙ্গে ছিল, এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর আপনাদের সঙ্গে নেই। বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার, সেই সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ নেবে, মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নাক গলাবে না। সুতরাং ভারতবর্ষ যে কাজগুলো আপনাদের করতে বলছে, সেই কাজগুলো যদি আপনারা সম্পন্ন না করেন, তাহলে পরে বিপদ আপনাদের। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে কোনো আশা আপনারা করবেন না, সেটা কিন্তু আপনাদের আমি নিজে উপস্থিত থেকে বলে দিয়ে গেলাম। এই খবরগুলো ধীরে 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 বেরোচ্ছে। এটা শোনার পর না, মানে ঘাম দিতে শুরু করে আপনাদের খলিলুর রহমানের। তারপর তুলুপের টেক কাটা, মানে একেবারে দেখান, টেবিলে ফেলেন আমাদের অজিত দোভাল। তিনি একের পর এক স্যাটেলাইট পিকচার তিনি দেখাতে শুরু করেন, এবং সমস্ত ম্যাপিং, যেগুলো স্যাটেলাইট ম্যাপিং, কোথা দিয়ে কি এসছে না এসছে, কোন জাহাজে কত বস্ত্র এসছে না এসছে, কোথায় তাকে স্টোর করা হয়েছিল, সমস্ত তথ্য তার হাতে একটা ডসিয়ের মারফত তুলে দেওয়া হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি এই সমস্যার সমাধান না করেন, তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। 7 ওয়ার্কিং ডেজ কিন্তু পেরিয়ে গিয়েছে। এবার ট্রাম্প যদি এটা করতেন, তাহলে ভাবুন ট্রাম্প কি করতেন। ট্রাম্প একেবারে লাপালাপি করে, মানে সংবাদ সম্মেলন করে উনি বলতেন, ইন্ডিয়া ইজ মাই ফ্রেন্ড, ইন্ডিয়ান ইজ দ্য ফ্রেন্ড অফ আমেরিকান, উই লাভ ইন্ডিয়া। এই সমস্ত বলে টলে উনি একটা প্রেস কনফারেন্স করে উনি বলতেন যে এখন থেকে ইন্ডিয়া হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট নেশন। কিন্তু এ তো ট্রাম্প নয়, এটাও জেডি ভান্স এবং মার্কো রুবিও এবং কংগ্রেস, তারা চুপি চুপি যে বার্তাটা পৌঁছে দিয়েছে লিখিত মাধ্যমে, চুপি চুপি মানে কি, লিখিত মাধ্যমে, ইন্ডিয়া হচ্ছে মোস্ট ফেভারিট নেশন। তার মানে চীনকে দূরত্বে রাখতে গেলে ইন্ডিয়াকে ছাড়া আমাদের কোনো উপায় নেই।
এটা আগেও তারা বুঝতো। আমি তো অনেকদিন আগে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে বুদ্ধিমান লোকের অভাব নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বুদ্ধিমান লোকের অভাব প্রচুর, বুদ্ধিমান লোক কিন্তু প্রচুর রয়েছে। তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের এই চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাপ ভারতের প্রতি, এটা চীনের দিকে ঠেলে দিচ্ছে এবং চীন ক্রমশ ভারতের কাছাকাছি চলে আসছে। এছাড়া আর একটা যেটা যুক্তি আছে সেটা হচ্ছে অস্ত্র আমেরিকা চীন থেকে কিনছে, বাংলাদেশও চীন থেকে কেনার কথা বলেছে। কিনবে কি কিনবে না সেটা পরের কথা, বাংলাদেশ কিনছে। ফলে এই যে চীনের ওপরে চোখ টাটানোটা আমেরিকার আরো বেড়ে গেছে। এখন মোস্ট ফেভার্ড নেশন যদি ঘোষণা করে দেয়, মানে লিখিতভাবে যদি দিয়ে দেয়, তাহলে ভারতের সঙ্গে অর্ধেক সমস্যা মিটে গেল এবং বাংলাদেশ থেকে অফিসিয়ালি পা তুলে নিল সার্জিও গোরকে দিয়ে, পরিষ্কার একটা মেসেজ পাঠিয়ে দিয়ে। এবার হলো কি, ওই বৈঠকের ফলপ্রসূর জন্য যেটা হচ্ছে, এখন আমাদের এখানে ডিআরডিও পুরো একেবারে চোখ পেতে তাকিয়ে আছে স্যাটেলাইটের দিকে। এটা একটা নাটক করলো কি বাংলাদেশ, নাটক করলো কি 4-5 জায়গায় 2-4টে এরকম ছাউনি ফাউনি ভেঙে টেঙে দিয়ে বলে দিল আমরা আপনাদের শর্ত পূরণ করে দিচ্ছি, এই দেখুন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আসল যে কাজগুলো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আসল কাজগুলো কিন্তু বাংলাদেশ একটুও করেনি এবং ইউনূস তার জায়গায় কিন্তু একই বহাল তবিয়তে রয়ে গেছে। কি জন্য, কোন সাহসে ইউনূস এটা করছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। অতি বড় বুদ্ধিমান মানুষ, অতি বড় কূটনীতিক, অতি বড় বিবেচক, কেউ বলতে পারছে না যে ইউনূস কোন সাহসে কার বলে এটা করছে। পাকিস্তানের অবস্থা খুব খারাপ, পাকিস্তানের কথা কালকেই বলেছি আপনাদের। এখন রাওয়ালপিন্ডি, করাচি, পাঞ্জাব, সিন্ধ, তারপরে আপনার ইসলামাবাদ, সর্বত্র এখন বিক্ষোভ হচ্ছে ইমরান খানের ব্যাপার জানার জন্য। ইমরান খানের ব্যাপারে তার ভিডিও প্রকাশ করো, তিনি সুস্থ আছেন কিনা। এখন ঘরে বাইরে পাকিস্তানের যা চাপ, পাকিস্তান তার উপরে আবার আমেরিকা আবার চাপ দিচ্ছে, মার্কো রুবিও চাপ দিচ্ছে শাহবাজ শরীফকে যে তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই, চাপ দিচ্ছে। ফলে আমেরিকা পাশ থেকে সরে গিয়েছে পাকিস্তানের। চীন আবার গন্ডগোল করেছে এই কারণে, যেহেতু পাকিস্তান মাঝে আমেরিকার ঘনিষ্ঠ হয়েছিল, তখন চীন বলেছিল যে আচ্ছা বেটা, খাইয়ে দাইয়ে আমি মানুষ করলাম আর তুমি এখন গিয়ে এখন ট্রাম্পের কোলে বসে বললে, খাওয়ালাম আমি, বিয়ারাইতে এত টাকা ঢাললাম, সরি, তো এত কিছু করার পর যখন তোমাদের মন পেলাম না, এখন তো আর আমি তোমাদের সঙ্গে নেই। ফলে চীন গেল, আমেরিকা গেল, পাকিস্তানের নিজের মধ্যে অবস্থা খারাপ, নিজের সংঘর্ষগুলো আগেই বলেছে, আভ্যন্তরীণ সংঘর্ষগুলো, এরপর ইমরান খানের এই অবস্থা। আফগান নিউজ যেটা বার করে দিয়েছে, ফাঁস করে দিয়েছে, সেটা নিয়ে এখনো সরকার কিছু বলছে না। সব মিলিয়ে পাকিস্তান হয়ে গেছে চাপে। তাহলে কার এতে সাহসে ইউনূস এইটা করে যাচ্ছেন সেটা কিন্তু কেউ ধরতে পারছে না। হয়তো ইউনূস জানেন যে আমি তো মরবো তো মরবো, ঠিক আছে, আমি দেশটাকে ধ্বংস করে দিয়ে যাব, এটা ইউনূসের হয়তো হতে পারে। কিন্তু ইউনূস জানেন ইউনূস পালাতে পারবেন না। এখন আমাদের যে এখানে যে ব্রহ্মোস, পিনাকা সমস্ত রেডি করা হয়েছে এবং আমাদের যিনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজিক, তিনি যে পৌঁছে গেছেন নারকে ঘাই, তিনি এবার ওখান থেকে সমস্ত যুদ্ধটা পরিচালনা করবেন। কবে শুরু হবে না হবে আমি বলতে পারবো না, আগেও বলেছি আমি জ্যোতিষী না, আমার কাছে কোনো খবর থাকে না। কিন্তু ব্রহ্মোস যখন পৌঁছেছে এবং পিনাকা যখন পৌঁছেছে এবং লঞ্চার যখন পৌঁছেছে, পদাতিক বাহিনী যখন রেডি আছে এবং যখন সেখানে সমস্ত হাসপাতাল এবং স্কুলগুলোকে খালি করে দেওয়া হচ্ছে, তাহলে ধরে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় অ্যাকশনে যাবে এবং বুটস অন গ্রাউন্ডস হবে, অর্থাৎ ভেতরে সৈন্য ঢুকবে, সেভেন সিস্টারের ভেতরে সৈন্য ঢুকবে, দিনাজপুর কোচবিহারের দিক দিয়ে সৈন্য ঢুকবে। এখন দেখা যাক, সেটা এখন বাদ কা বাদ, কবে হয় দেখা যাক। তবে খুব শিগগিরই এই ঘটনা ঘটতে চলেছে, খুব শিগগিরই।
সরি, আপনারা বারবার বিরক্ত হন আমি জানি, কিন্তু আমার এই কাশিটাকে আমি কন্ট্রোল করতে পারছি। নানান ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে না। এটা খারাপ জিনিস। এটা ডাক্তারও সন্দেহ করছে খারাপ। জানি না কি হবে ভবিষ্যতে, আমি জানি না। এখন ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার কি বলে, এখন শেষ রিপোর্টে কতগুলো টেস্ট দিয়েছে, টেস্টগুলো করে রেজাল্ট আসুক, তখন বলা যাবে যে আমার ভেতরে কোন অসুখ দানা বেঁধেছে, আর আদৌ কতদিন আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো। যাই হোক, এখন আমার যেটা শেষ ইচ্ছে, যে আমি থাকি, যতদিন বেঁচে থাকি ততদিনের মধ্যে যেন আপনাদের স্বপ্ন পূরণ হয় এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার সিংহাসনে গিয়ে বসুন। এটাই আমার শেষ আশা। তারপরে বাঁচলাম কি মরলাম সে তো অপরার দান, সে তো আর আমার দান নয়। আপনারা সবাই ভালো থাকবেন। মঞ্জুর পান্না, আপনি দেখছেন নির্বাচন যত ঘনিয়ে আসছে, মানে এখনো আমি জানি না নির্বাচন হবে কিনা, তবে যেহেতু নির্বাচন না হওয়ার কোনো ঘোষণা পাইনি, আমার ধারণা করে নিতে চাই, বিশ্বাস করতে চাই যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আগামী মাসে হয়তো আর 2-1 দিন পরে আগামী মাস শুরু হবে, ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়তো বা তফসিল ঘোষণা করা হবে। যদি সেরকম হয় তাহলে নির্বাচনী মাঠ কিন্তু গরম। জামাত তো অনেক আগে থেকে তাদের, আমি যতটুকু শুনেছি সেদিন জামাতের একজন নেতা বলছিলেন যে তাদের প্রার্থীরা নাকি প্রত্যেকটা ভোটারের কাছে একবার, প্রত্যেকটা ভোটারের যে বাড়িতে একবার করে তারা গিয়েছে, অলরেডি এক দফা গিয়েছে, এখন তাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে। তার মানে তারা নির্বাচনের জন্য বেশ উঠে পড়ে লেগেছে। বিএনপিও তার কিছু আগাম প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কিছু জায়গায় ঘোষণাকে নিয়ে মারামারি হচ্ছে, আবার কোথাও আবার নির্বিঘ্ন চলছে। এর মধ্যে আমরা দেখলাম যে সবচেয়ে আলোচিত যে দলটা, যেটা দিয়ে মানুষের নানা ধরনের, কেউ বলছিল ফাঁপানো বেলুন, কেউ বলছে অনেক কথা, অনেক বিশেষজ্ঞ আসছিল, সেই এনসিপি। এনসিপিও যেন নতুন একটা জোটের কথা গতকালকে দেখলাম তারা বললো, সম্ভবত 4টা দলকে নিয়ে তারা একটা জোট করতে যাচ্ছে। তার মধ্যে আপনার এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যেটা আছে, এবি পার্টি এবং আপ বাংলাদেশ, এরা নিয়ে দেখে একটা জোট করবে। তো এই নতুন এরকম জোটগুলিকে আপনি আজকে কিভাবে মূল্যায়ন করবেন এই জোটটাকে? প্রথমত আমি একটু বলে নিই, আপনি আমাকে একটা বিশেষণ ইউজ করেছেন, অ্যাডজেক্টিভ ইউজ করেছেন আমার আমার পেশাগত যে তার সাথে বিশিষ্ট সাংবাদিক। আমি বিশিষ্ট মোটেই নই, আমি সাংবাদিক বা সংবাদকর্মী। আর কথা হচ্ছে, আমি যদি বিশিষ্ট হই তাহলে আপনার নামের সাথে কোন বিশেষণ যোগ করবো সেটা দেখো। এখন কথা হচ্ছে যে না না, এখানে একটা ব্যাপারে বলি, বলি আলাপচারিতার ভঙ্গিতে বলি যে হয় কি যে সাংবাদিকের সঙ্গে কিছু লাগায়, কেউ লাগায় সিনিয়র সাংবাদিক। এখন আপনার যতদিন ধরে সাংবাদিকতা করেন, এখন তো আপনাকে আমি জুনিয়র সাংবাদিক বলতে পারবো না, সময় হিসাবে বলতে পারবো না। হ্যাঁ, আপনারা নিষ্ঠ হতে পারি না, আমি সাংবাদিক বা সংবাদ কর্মী, তাহলে আপনার নামের সাথে কি যোগ করবো? এটাকে আপনি বিনয় হিসেবে নিলাম, বলেন, অসুবিধা নেই। আচ্ছা, এই যে জোট মহাজোটের খেলা আমরা অনেকদিন ধরে দেখছি, অনেকগুলো জোট আমরা দেখেছি, সেই 96 থেকে দেখছি জোট। তো এগুলো না কোনো কাজে দেয় না দিন শেষে, এবং দিন শেষে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, অথবা আমি যদি বলি অনেকের কাছে প্রিয় অথবা অপ্রিয় যেটাই হোক না কেন, আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ। এখন যেহেতু এখানে এবারে নির্বাচনে আওয়ামী লীগ না থাকার সম্ভাবনায় বেশি, যেটি দেখা যাচ্ছে যদি কোনো তর্কে না যায়, সরকার যেভাবে এগোচ্ছে, সেখানে বিএনপি ভার্সেস অন্য সব কিছু হতে পারে, বিএনপি ভার্সেস। আর যে জোট আপনি যে দলটির কথা বলছেন এনসিপি, ভাই এনসিপি কে আমরা বাঁচিয়ে রেখেছি, মিডিয়া বাঁচিয়ে রেখেছে, আর ডক্টর ইউনূস সাহেব বাঁচিয়ে রেখেছে। নচেত এই দলটির কোন অস্তিত্ব অন্তত এই যে 5 আগস্টের পরে এখনো পর্যন্ত 15 মাস বা 16 মাস আলোচনায় রয়েছে। এটি আলোচনা মোটেই থাকতো না, মোটেই থাকতো না। এটি আমাদের সুবিধার্থে, মিডিয়ার সুবিধার্থে মোটামুটি তারা এটিকে বাঁচিয়ে রেখেছে তার নিজ স্বার্থে, মিডিয়ার স্বার্থে। আর ডক্টর ইউনূস তো তার নিজের স্বার্থ আছে, তাদের উপর ভর করে এটিকে আছে এখনো পর্যন্ত। ডেভিড বার্গম্যান, আমি ঠিক এই মুহূর্তে এক্সাক্ট আপনাকে বলতে পারবো না যে এই জরিপটা কোথায়। গত পরশুদিন বা 2 দিন আগে প্রথম আলোতে ডেভিড বার্গম্যানের একটি লেখা ছাপা হয়েছে, সেখানে তিনি এই জরিপের কথা বলছিলেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে তাহলে কে কাকে কতটা ভোট দেবে, মানে কে কতটা ভোট পাবে কোন দল। সেখানে দেখানো হয়েছে যে বিএনপি 15%, জামাত হয়তো ওইখানে বলেছে 10%, এনসিপির ক্ষেত্রে বলা হয়েছে 2 বা 3%, যদি আমার কোনো ভুল না হয়ে থাকে।
এবং 30% মানুষ বলছে যে তারা কোন দলকে ভোট দেবে এই মুহূর্তে বলতে চাইছে না। এই যে বলতে চাইছে না, একটা ভয়ের মধ্যে রয়েছে, তার মানে আমাদের বুঝে নিতে কোনো সমস্যা নেই যে এই দলটি মানে এই গ্রুপটি কাদেরকে ভোট দিতে চায়। যেহেতু আওয়ামী লীগের নাম উচ্চারণ করা এই মুহূর্তে খুব কষ্টসাধ্য বিষয়, আমি ধরলাম যে এই 30% আওয়ামী লীগের না, আমি তার অর্ধেক ধরলাম। তাহলে যদি অর্ধেক ধরি 15%, 15 আর আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হচ্ছে 10%, 15 আর 10 25, বিএনপি 15%। এটা ডেভিড বার্গম্যানের লেখা, জরিপটা কাদের আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। এখন আপনি বলুন যে এই জোট মহাজোটের খেলায় কি হবে। এনসিপি বলছে 300 আসনে তারা ভোট দেবে, মানে প্রার্থী দেবে। একটা আসনেও তারা জিততে পারবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ, এবং অনেক সিনিয়র পার্সন বলছেন যে তাদের প্রত্যেকেই মানে তাদের কি বলে জামানত বাজেয়াপ্ত হবে। সো এখানে নতুন করে হিসাব নিকাশের কিছু নেই। জামাতের ভোট কিছুটা বাড়তে পারে, এটা সত্য কথা। আমি আপনাকে একটা কথা বলি, যা আওয়ামী লীগের 15.5 বছরের যে শাসনামল, সেই সময়টিতে 2009 সালে জামাতের রোকন সদস্য ছিল 15,000 সামথিং। দ্য ডিপ্লোমাট একটা পরিসংখ্যান দিয়েছিল 2024 নির্বাচনের আগে 2023 সেপ্টেম্বরে। তারা এটি আবার নিয়েছিল ডেইলি স্টার থেকে। ডেইলি স্টার আবার কোট করেছিল কয়েকটা গোয়েন্দা সংস্থার খবর থেকে, তথ্য থেকে, যে সেই সময়ে জামাতের রোকন সদস্য বেড়ে দাঁড়িয়েছে 73,000 সামথিং। তখন জামাত তার কার্যক্রম চালিয়ে গেছে। আওয়ামী লীগের মধ্যে একটা মানে একটা কি বলে এটাকে স্বস্তির ভাব ছিল, তারা জামাতের রাজনীতি শেষ করে দিয়েছে, জামাত নেই। জামাতের রাজনীতি অন্য ধরনের, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। জামাতের যে 4% ভোট ছিল বা 5%, সেটা বেড়ে এখন 7, 8, 9, 10 সর্বোচ্চ। যদি এই নির্বাচন হয়, আপনি যেহেতু বলেছেন হবে কিনা আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ সংশয় রয়েছে, অবশ্যই সেটি আমি সবসময় বলে আসছি যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দিতে পারবেন কিনা সেটি আমি এখনো বলবো আমার সন্দেহের কথা। আর যদি হয়ে থাকে সেটি কিন্তু মেকানিজমে নির্বাচন হয় কিনা সেটিও আমাদের দেখার বিষয়, যে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা, আওয়ামী লীগ বিহীন হলেও সেটি ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সেটাও বিবেচনা নেওয়া দরকার। আরেকটা জিনিস আপনি দেখছি যে আপনার জামায়াতের যিনি আমির আছেন একটা শফিকুর রহমান, উনি দুদিন আগে একটা কথা বলেছেন যে যদি গণভোট এবং নির্বাচন একই দিনে হয় তাহলে একটা ভোটের ক্ষেত্রে একটা জেনোসাইড হতে পারে। যদি আমি নিজে কনফার্ম না আছে জেনোসাইডটা উনি কি অর্থে বলেছেন, তো জেনোসাইডটা যদি আমি গণহত্যা ধরি অথবা ব্যাপক সহিংসতা ধরি অথবা ব্যাপক মানে আপনার মানুষের প্রাণহানির ঘটনা অথবা রক্তপাত এগুলি ধরি, এবং উনি যদি জানেন যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলে জেনোসাইড হবে, তাহলে যদি এরকমই হয় যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলো, তাহলে কিন্তু সেই জেনোসাইডে ওনারা অংশ নেবেন? আপনার কি মনে হয়? উনি কথাটা মূলত বলেছেন যে নির্বাচনের জেনোসাইড হবে, তার মানে বাংলাদেশের বুক থেকে আমরা গত 15.5 বছর মানে 2024 5 আগস্ট পর্যন্ত 15.5 বছর হিসাব করি, নির্বাচন তো ছিল না কোথাও, নির্বাচন নির্বাসিত হয়েছিল। উনি নির্বাচনের জেনোসাইড বলতে আবার ওরকম কিছু বুঝিয়েছে যে বিশেষ কোনো শক্তি ক্ষমতায় আসবে আর এই দেশে কোনো নির্বাচন হবে না, এরকম বুঝিয়েছে কিনা আমি জানি না। আর আক্ষরিক অর্থে জেনোসাইড শব্দটা কেন তিনি ইউজ করলেন? আমি নির্বাচনের জেনোসাইড বাদ দিলাম, আমি যদি শুধু মানে সিঙ্গেল জেনোসাইড শব্দটা ধরি, আপনি যেটা বললেন আর কোন শব্দ না মাথায় আসেনি, কেন আসেনি? জামাতের সাথে তো জেনোসাইড শব্দটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, হ্যাঁ, 71 গণহত্যার শব্দটা। তা ওনাদের মাথায়, ওনাদের মননে, ওনাদের চিন্তায়, ওনাদের ভাবনায় কি সবসময় এই জেনোসাইড শব্দটাই রয়েছে? কেন তাকে এই শব্দটা ইউজ করতে হলে? উনি বলতে পারতেন না নির্বাচন বাধাগ্রস্ত হবে, উনি বলতে পারতেন না নির্বাচন নিয়ে সংখ্যা দেখা দেবে, নির্বাচনের ফলাফল বা সুষ্ঠু নির্বাচন ইত্যাদি, উনি জেনোসাইড শব্দটা কেন নিয়ে এলেন? এবং অবশ্যই তাদের ভিন্ন ধরনের কোনো পরিকল্পনা রয়েছে, সত্যি সত্যি মানুষ হত্যার দিক থেকে আমরা যেটি জেনোসাইড বুঝি সেটি বলতে মানে সেটি বলতে চেয়েছেন, নাকি নির্বাচনের জেনোসাইড আর এই বাংলাদেশে কখনো নির্বাচন হবে না, নির্বাচন আবার নতুন করে নির্বাচন যাবে সেটি বুঝিয়েছেন? এটি আসলে আমার বোধগম্যতার বাইরে। তবে যেটি বলেছেন অবশ্যই 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 খুবই আতঙ্কের এবং আশঙ্কার বিষয়। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিশ্চয়ই আমরা অন্যভাবে জানি, তিনি মোটামুটি জ্ঞান রাখেন, তার পড়াশোনার পরিধি বিস্তর, তিনি একসময় জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং নিঃসন্দেহে তার আরেকটি অনেক সুন্দরভাবে তিনি বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন এবং তারই কথাবার্তা অনেকে রিসিভ করেছেন। জামাতের আইডিওলজি যাই হোক না কেন, এমন একজন মানুষ হটকারিতার সাথে কোনো শব্দ ইউজ করবেন এটা আমি মনে করি না। তাহলে আসলে জামাতের কি পরিকল্পনা রয়েছে এটি অবশ্যই অনেক বড় প্রশ্ন। আর আরেকটা বিষয় হলো যে এখনো কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে আপনার নির্বাচনকে কেন
তৃণমূল তৃণমূলে চাঁদাবাজি কিন্তু এখন চলছে, এবং বিএনপির প্রার্থিতা নিয়েও সমস্যা অনেক জায়গায় আছে, অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে, প্রার্থী বদলের কথা বলা হচ্ছে এবং কেন্দ্রও বলছে তারা প্রার্থী বদল করবে। আবার বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপি যাদেরকে বিভিন্ন সময় এই চাঁদাবাজি অথবা অন্যান্য ঘটনায় বহিষ্কার করেছিল তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার একটা পাইকারি হারে ফিরিয়ে আনার একটা হিড়িক শুরু হয়ে গেছে। তো এই সবগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের সামনে বিএনপি এখনো তার নিজের দলটাকে গুছিয়ে নিতে পারেনি, বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে? অবশ্যই, নিঃসন্দেহে এটা তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। বিএনপি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল। নর্মাল ওয়েতে যখন 5 বছর পর পর নির্বাচন হয়, সেই নির্বাচনগুলোকে সামনে রেখে বড় রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপিতে আমরা দেখেছি নানান ধরনের সংকট, গ্রুপিং, লবিং, এবং এই প্রার্থিতা নিয়ে নানান ধরনের বাণিজ্য, আবার প্রার্থিতা পরিবর্তন করা নর্মাল সময় আমরা দেখেছি। আর এখন তো তারা প্রায় মানে 2018 সালে নির্বাচন অংশ নিলেও ক্ষমতায় তো 17 বছর, 17.5 বছর নেই, তাই না? 18 বছর ধরতে পারি আমরা, বা তারও বেশি। তো এই 2007 থেকে 111 সরকার আসার আগ থেকে এই পর্যন্ত হিসাব করলে প্রায় 18.5 বছর। এই 18.5 বছরে বা 17.5 বছরে বিএনপি যে বঞ্চিত নেতাকর্মী রয়েছে, মনে অনেক ইচ্ছা ছিল এমপি ইলেকশন করবে, নমিনেশন পাবে, মন্ত্রী হবে, এমন মানুষের সংখ্যা তো অনেক বেড়েছে, অনেক বেড়েছে। সো আমার মনে হয় যেই তালিকা তারেক রহমান দিয়েছেন, 50 থেকে 60টি আসন বাদ দিয়ে, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, কতটি? 63, হ্যাঁ, 60টা বাদ দিয়ে, 63 বাদ দিয়ে 237টি ঘোষণা করেছেন। হ্যাঁ, তো এর মধ্যে অনেক পরিবর্তন হবে, এটা চোখ বন্ধ করে বলা যায়। অনেক পরিবর্তন আসবে, এবং আমি এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যের কথা বলবো না। যদি নর্মালি রাজনৈতিক নিকাশের কথা বলি, তাদের অগ্রিম যে হিসাব নিকাশ, সেখান থেকে অনেক ধরনের চেঞ্জ আসবে, এবং এটি নিয়ে বিএনপির জন্য নির্বাচন অনেক ধরনের সংকটের মুখে পড়তে হবে। স্বতন্ত্র প্রার্থী থাকবে, বিদ্রোহী প্রার্থী থাকবে, এটা খুবই স্বাভাবিক কথা। সেই জায়গা থেকে আমি ছোটখাটো হলেও অনেক ধরনের চ্যালেঞ্জ বিএনপির সামনে দেখছি। খুব যে সাবলীল ভাবে তারা এগিয়ে যাবে এবং এইগুলোকে জামাত পুঁজি করবে। আর এনসিপি তো বলে দিয়েছে যে বিএনপিতে যারা বঞ্চিত, মনোনয়ন বঞ্চিত, তারা আসুন, তাদের জন্য আমাদের পথ খোলা রয়েছে। সো উচ্ছিষ্টগুলো তারা নিতে চায়। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তারপরে আমি আসলে শেষ প্রশ্নটাই করি আপনাকে। আসলে এগুলো তো নির্বাচনী আলাপ করলাম, এখন নির্বাচন ছাড়া বাইরে আলাপ করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। নির্বাচনটাই জরুরি এই মুহূর্তে, কারণ আমরা অর্থনীতির কথা বলি, সামাজিক যে অস্থিরতার কথা বলি, সেগুলোর পেছনেও কিন্তু এই নির্বাচন না থাকা, জনপ্রতিনিধি না থাকা, এটা কিন্তু একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে। তার মধ্যে আমরা দেখেছি যে সামাজিক একটা অস্থিরতার কথা আমরা খেয়াল করছি। সেটা হলো বাউলদের নিয়ে যে ঘটনাগুলি ঘটছে এবং বাউলদের উপর যে টর্চারগুলি করা হচ্ছে। এর আগে আমরা মাজার ভাঙা দেখলাম, এবং আমরা অভূতপূর্ব একটা ঘটনা দেখেছিলাম, যেটা কবর থেকে লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি সামাজিক অস্থিরতাকে কিন্তু খুবই তীব্র করে তুলছে, মানুষের মধ্যে একজন ভীতি তৈরি করেছে। মিরপুরের যে বিএনপি ঘোষিত প্রার্থী যেটি, তার ব্যাপারে বলা হয়েছে তিনি 4 বিয়ে দিয়ে একটা মন্তব্য করেছিলেন, এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আমার কথা হলো কি, সামাজিক এই অস্থিরতাগুলি যারা তৈরি করছে তারা তো সমাজে আগেও ছিল, এখন তাদের জন্য আমরা খুব প্রবল প্রতাপের সঙ্গে লক্ষ্য করছি। এটা কি আপনার মনে হয় যে সরকার এগুলোকে ইচ্ছাকৃত ভাবে আশকারা দিচ্ছে? এটা আমার মনে হওয়ার কোনো কারণ নেই। এটা যেমন সত্য কথা, আমার মতন অসংখ্য সাধারণ মানুষ, আপনার মতন অসংখ্য বিশ্লেষক বা বিশেষজ্ঞ যারা আরো গভীর চোখ দিয়ে সবকিছু দেখেন, তাদের সবার কাছেই এই বিষয়টি পরিষ্কার। যেমন ধরুন যে গত 10 মাসে একটি বেসরকারি সংস্থার জরিপ, বা জরিপ ঠিক নয়, তাদের গবেষণা প্রতিবেদন, 10 মাসে 140 জন মবের শিকার হয়ে নিহত হয়েছেন। কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি বললেন যে এই সাম্প্রদায়িক শক্তিটি এর আগেও ছিল, কিন্তু এখন প্রকার আকার ধারণ করেছে। কারণটি হচ্ছে তাদের কারোর বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি। দৌলতদিয়ায় কবর থেকে লাশ তুলে পোড়ানো হলো। এর যে বিভৎসতার আপনি কি বলবেন? যে বাউল আবুল সরকার মন্তব্য করেছেন ইসলাম ধর্ম নিয়ে, আমি প্রথমত তার এই বক্তব্যের বিরোধিতা জানাই। যে কোনো প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে, কিন্তু তিনি যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছেন সৃষ্টিকর্তাকে নিয়ে, আমি তীব্র বিরোধিতা জানাই। এটি তার ঠিক হয়নি। আবার পক্ষান্তরে
তিনি যে প্রশ্নগুলো অ্যারাইজ করেছেন সেগুলো সুষ্ঠু জবাব দেওয়া যেত ইসলামের পরিভাষায়। ইসলাম তো কাউকে আক্রমণ করার কথা বলে না, ইসলাম কারো উপরে হামলে পড়ার কথা বলে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমি তো ইসলামের পণ্ডিত নই, যতটুকু সাধারণ পড়াশোনা যতটুকু বুঝি যে যার যার ধর্ম তার তার কাছে। পুরাণে আয়াত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলে গেছেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এর আগে অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। আজকে যারা তৌহিদি জনতার নামে এগুলো করছে, বিভিন্ন ধর্মভিত্তিক দলের ব্যানারে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তারা কেন এই জায়গাগুলো স্পষ্ট করছে না? তারা বলছে যে এগুলো তো আমরা করিনি, তাহলে তোমরা প্রতিবাদটি জানাও, তোমরা বলো যে এগুলো ইসলামের কাজ নয়, তাও তো আমরা দেখছি না। অতএব এই জায়গাগুলোতে সরকারের একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম যা কিছু চলছে, মব ভায়োলেন্স যেগুলো চলছে, সেগুলোকে তিনি মব বলতে চাননি, সেগুলো তিনি ডিফেন্ড করার চেষ্টা করে উল্লেখ করেছেন এগুলো মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তাহলে তো সার্টিফিকেট দিয়েই দিচ্ছে। এখানে তো আমাদের একটি বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই যে সরকারের সমর্থন রয়েছে নাকি সরকার কিছু করতে পারছে না, এগুলো তার বিশ্লেষণের প্রয়োজন নেই। অতএব সরকারের প্রত্যক্ষ সমর্থনে এগুলো ঘটছে। এগুলো তো আপনি ধর্মভিত্তিক বা বিভিন্ন মাজারে 40টির মতন ঘটনা ঘটেছে মাজার হামলার ক্ষেত্রে, এর বাইরে আরো অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো গণমাধ্যমে আসলে আমরা জানি না। আর যদি আপনি স্বাধীনতার স্মৃতিস্তম্ভ, নিদর্শন